প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ঈদের সময়টা সবাই খুব আনন্দঘন মুহূর্ত নিয়ে কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমারও ভালো কেটেছে। আস্তে আস্তে সময়গুলি কি করে পার হয়ে যাচ্ছে, জীবন থেকে একটা একটা করে দিন চলে যেতেছে। তো ঈদ তো মাশাআল্লাহ ভালোই কাটালাম। ঈদের পরবর্তীতে যে একটা গরম পড়েছে, এতে প্রায় অনেকেই অসুস্থ হয়েছে। আমিও ঠিক সে পর্যায়ে। গরুর গোশত খেতে একটু ভয়ই লাগে, গরমের এতে খেতে পারতেছি না। তো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি আমজনতা দলের একজন কেন্দ্রীয় সদস্য। তো দলটির প্রতিটা দেশের প্রতি যে মায়া, সেই মায়া দেখে আমি আমজনতা দলের সদস্য হয়েছি। আমরা 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 যা বলি, আমরা সব সময় যেটা খারাপ সেটা খারাপ বলি, আর যেটা ভালো সেটা ভালো বলি। যার কারণে অনেকে আমাদের সঙ্গে বিতর্কে জড়ান। পরবর্তীতে দেখা যায় আমরাই ঠিক বলছি, কারণ ন্যায় সব সময় ন্যায়, সেটা যে কোনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। এটা এক না এক সময় প্রকাশ পাবি। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকার আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে রেখেছেন, খুব কষ্টে আছি ভাই। দেশটার অবস্থা খুব একটা ভালো না। তিনি কোনো দিক দিয়েই কোনো কিছু করতে পারতেছেন না। আজ নয় কাল, কাল নয় পরশু করে যাচ্ছেন। এই দিক দিয়ে যা আমাদের প্রাণ ওষ্ঠাগত, এটা উনি বুঝতেছেন না। কোনো দেশের সরকারকে 10 মাস হয়েছেই মাত্র উনি প্রধান উপদেষ্টা হিসেবে বসেছেন। 10 মাসে উনি 10টা দেশ সরকারি সফর করেছেন। কোনো দেশের রাষ্ট্রপ্রধান কি 10 মাসে এভাবে 10টা দেশ সফর করেন? এই 10টা দেশ সফরে আমাদের কোনো উন্নতি হয়েছে? কোনো উন্নতি নাই। সরকারি টাকা, জনগণের টাকা, এটা যাচ্ছে তাই অপব্যবহার করে চলছেন ডক্টর ইউনূস। সব দিক দিয়ে সে তার 85 বয়স্ক একজন লোক, সর্বদিক দিয়ে সে তার এই বয়সেও তার অর্থের প্রতি লোভ, ক্ষমতার প্রতি লোভ উনি ছাড়তে পারতেছেন না। যেমন যাক, আলহামদুলিল্লাহ, আমাদের খুব আস্থার কিছু সাংবাদিক ছিলেন, কনক সারোয়ার, ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য। ওনারা দেরিতে হলেও যে ইউনূস স্যারের এই কাজগুলির বিরুদ্ধে প্রতিবাদ কথা বলছেন, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অবশেষে বুঝতে পারছেন যে এই কাজগুলিতে আমাদের খুব কষ্ট হচ্ছে, তারা এখন মুখ খুলছেন। আর আমিও এটা বুঝে পেলাম না যে ইলিয়াস ভাই কি করে ডক্টর ইউনূসের পক্ষে, ডক্টর ইউনূস আমাদের উপর এত অত্যাচার করতেছে, তারপরও এটা কি করে ইলিয়াস ভাই, যে কিনা সবসময় সত্যনিষ্ঠ সংবাদ উপস্থানের পথপ্রদর্শক হিসাবে নিজেকে দাবি করেন। আমি খুব মর্মাহত হয়েছি। আমি ওনাদের খুব বড় একজন ভক্ত। ওনারা কিভাবে দেশবাসী এত কষ্টে আছে, সত্য তো সত্য, এটা কিভাবে ওনারা আড়ল করার চেষ্টা করলেন আমি বুঝে পাই না। অবশেষে যাক, আলহামদুলিল্লাহ, ইলিয়াস ভাই মুখ খুলেছেন। এনসিপির যে নেতারা, এই শিশু উপদেষ্টারা, ওদেরকে পরিচালিত করতে পারতেছে না ডক্টর ইউনূস। এতে যে আমরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা ডক্টর ইউনূস কেন বুঝতেছেন না? আমরা কি তার কেউ না? আমরা কি তার সন্তান না? আমরা তো তাকে পিতার মতো একটা গার্জিয়ান মনে করে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি কেন আমাদের সাথে গাদ্দারি করলেন? এত শিক্ষিত একটা লোক কী করে পারলেন এভাবে আমার দেশটাকে পানির জলে ভাসিয়ে দিতে? কি করে সম্ভব?
আপনি পারবেন না তো সরে যান। আমাদেরকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? কিছু হলেই বলেন পদত্যাগ করবো পদত্যাগ করবো। আরে ভাই, কেউ কারোর জন্য কি আটকে থাকে? আপনি চলে গেলে আরেকজন নেতৃত্ব তৈরি হবে, না তৈরি হলে সেটা আমরা গড়ে নিব। কিন্তু এভাবে কেন আমাদের জীবন থেকে 10টা মাছ আরও বেশি কেড়ে নিলেন? ইদানিং একজন ইউটিউবার সাব্বির, যাকে ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলায় ওকে নাকি গুম করা হয়েছে। কেউ বলছে জেলে আছে, কেউ বলছে গুম করা হয়েছে। আমরা সবাই যারা প্রতিনিয়ত ইউনূস সরকারের বিপক্ষে কথা বলছি, ওদের সবারই সাব্বিরের আটক বিষয় বা গুমের বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। আর ভয় পেলে ভাই চলবে না, ঘরে থাকলে চলবে না। আমাদের এই 24-এর বিপ্লব তো শুধু নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিসকে নিয়ে নয়, আমরা সবাই মিলে এটা এনেছি। এটা রক্ষার দায়িত্ব আমাদের সবার। সুতরাং আমরা একত্রিত হয়ে এগিয়ে চলি। এভাবে বিভেদ সৃষ্টি করে ডক্টর ইউনূস প্রথমেই যা করলেন, প্রতিটা দলের মধ্যে একটা বিভাজন নিয়ে আসলেন। কি কূটবুদ্ধি সম্পন্ন একটা লোক! হ্যাঁ, ছাত্রদেরকে সে তার নিয়োগকর্তা বানিয়ে ফেললেন। আমরা সবাই মিলে আন্দোলন করলাম, হ্যাঁ, অথচ অবশেষে ক্রেডিট গেল শুধু ছাত্রদের। এতে করে প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেল। একজন আরেকজনের আমরা বন্ধু ছিলাম সেটা আমরা ভুলে গেছি। আবার ভাই, আমরা সবাই একত্রিত হয়ে এই দেশটাকে রক্ষা করি। আগে দেশের স্বার্থ আগে, তারপর রাজনীতি। দেশ যদি না টিকে তো আপনি নেতৃত্ব দেবেন কাকে? তবে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফেজ।